হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আগের দিনের মতো আজকেও আমরা ক্লাস 10-এর ইতিহাসের ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আবার আলোচনা করতে চলেছি। তোমরা জানো যে আগের দিনের ক্লাসে আমরা এই টপিকের ওপরেই অর্থাৎ 19 শতকের বাংলা সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন এই টপিকের ওপরেই 3টে সাময়িক পত্রপত্রিকার উপরে আমরা আলোচনা করেছিলাম ক্লাসে। আজকে ওই ক্লাসেরই সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। সেই পার্টে থাকবে সবার প্রথমে হুতুম প্যাঁচার নকশা। সবার আগে আমরা ঠিক আগের দিনের মতোই দেখে নেব ইম্পর্টেন্ট আগে গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো আগে আমরা দেখে নেব, সেগুলো মেমোরাইজ করে নেব। তারপরে আলাপ আলোচনার পরে আমরা এর উপরে কোশ্চেন করব। যে সবার প্রথমে দেখে নেওয়া যাক যে হুতুম প্যাঁচার নকশা বইয়ের লেখককে। লেখক হচ্ছে কালী প্রসন্ন সিংহ। আচ্ছা, হুতুম প্যাঁচা নকশা এই বইয়ের লেখক তো কালী প্রসন্ন সিংহ। কিভাবে মনে রাখবো সেটা আমরা একটু পরেই দেখব। প্রকাশ কালটা দেখে নেবো আগে। আচ্ছা, প্রকাশ কালে দেখো দুটো পার্টে, দুটো খণ্ডে আলাদা আলাদা সময়ে কিন্তু পাবলিশ করা হয়েছিল। প্রথম খণ্ড কত সালে পাবলিশ করা হয়? 1862। কিছু কিছু বইতে 1861ও লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি 1862তেই প্রথম খণ্ডটা পাবলিশ করা হয়। দ্বিতীয় খণ্ড 1864-তে। আচ্ছা, এই বইয়ের একটা ইউনিক বিষয় ছিল যে তীব্র ব্যঙ্গাত্মক ও সমাজ সমালোচনামূলক বই এটি ছিল। অর্থাৎ এই বইয়ে বাঙালিদের নিয়ে, মানে যারা একটু টাকা পয়সা ওয়ালা বাঙালি হয়ে গিয়েছিল, তাদের বিভিন্ন রকম নতুন নতুন জীবনযাপন করার নতুন যে পদ্ধতি, সেই সব বিষয় নিয়েই কিন্তু ব্যঙ্গ করা হয়েছিল এই বইতে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে এই ফ্যাক্টসগুলো আমরা কিভাবে মনে রাখবো। আচ্ছা, কালী প্রসন্ন সিংহ এই যে হুতুম প্যাঁচার নকশা লিখেছিলেন, কিভাবে মনে রাখবো? হুতুম প্যাঁচা দেখেছো তোমরা? প্যাঁচার চোখে সুন্দর কাজল পরানো থাকে কালো রং দিয়ে। তো আমরা এইভাবে ইমাজিন করে নেব যে লক্ষ্মী ঠাকুর প্যাঁচাকে সুন্দর করে কাজল পরিয়ে দিয়েছিল, আর প্যাঁচা প্রসন্ন হয়ে বসেছিল। কালো রঙের কাজল পরিয়ে দেওয়া হয়েছিল, কালী প্রসন্ন সিংহ। আমরা এইভাবে নামটা পার্মানেন্টলি মুখস্থ রাখতে পারি। আচ্ছা, আর দুটো পার্টে রিলিজ করা হয়েছিল, এটা এমনি মুখস্থ রাখতে হবে, একটা 62-তে, একটা 64-তে। এবার আমরা দেখব যে এই হুতুম প্যাঁচা নকশা এই বইয়ের বিষয়বস্তু কি ছিল। বিষয়বস্তু হচ্ছে এই বইতে সাধারণত বাঙালির চড়ক পার্বণ, রথযাত্রা, বারোয়ারি পুজো, এই সব বিষয়ের উপরে ব্যঙ্গাত্মক কিছু লেখালেখি করা হয়েছিল। আর অর্থের অপচয়, যেখানে সেই সময় বাংলার অন্যান্য স্থানে মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছিল, সেই সময়ে কি এই কলকাতায় থাকা বাঙালিরা, এদের কিছু ব্যবসায়িক সূত্রে টাকা পয়সা অনেক হয়ে যাওয়ার কারণে এরা এই সমস্ত পূজা পার্বণ শুরু করেছিল, আর ভীষণ মানে চাঁদা তুলে তুলে পুজো শুরু করেছিল এই বারোয়ারি পুজো। তো ওই সব বিষয়ের ওপরেই ব্যঙ্গ করে লিখেছিলেন কালী প্রসন্ন সিংহ। আচ্ছা, এর পাশাপাশি দেখো তৎকালীন হঠাৎ নবাব হওয়া মানুষদের আচার আচরণকে পশুর সঙ্গে তুলনা করে বিদ্রূপ করা হয়েছে। বিশেষ করে সেই সমস্ত বাঙালিদের আচার আচরণকে বিদ্রূপ করা হয়েছে যারা হঠাৎ টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে কিংবা ব্যবসায়িক সূত্রে কোনোভাবে ইংরেজদের সাথে যোগাযোগ থাকার কারণে ওরা ইংরেজদের মতো হওয়ার চেষ্টা করেছিল। যেমন কোট পরা, টাই পরা, যেটা আমাদের জিওগ্রাফি অনুযায়ী, মানে আমাদের যা মোটামুটি যেমন গড় উষ্ণতা থাকে আমাদের ভারতে, সেই অনুযায়ী কোটের সাথে টাই পরে এইভাবে আটা, এটা একদমই লজিক্যাল না, কিন্তু বাঙালিরা তবুও পরে। তারপরে তাদের ইংরেজদের মতো করেই খাওয়া দাওয়া করা, যেমন ওই চামচের ব্যবহার করা, কাটার জন্য ছুরি ব্যবহার করা। তো এই সব বিষয়গুলোকেও কিন্তু ব্যঙ্গ করা হয়েছিল এই বইতে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে মূল উদ্দেশ্য কি ছিল এই বইয়ে এই রকম ভাবে ব্যঙ্গ করার কি কারণ ছিল। বাবু সংস্কৃতির দমন, ইংরেজি শিক্ষিত নব্য ধনী শ্রেণীর ভণ্ডামি ও বিলাসিতার মুখোশ খুলে দেওয়া। তাদের এই যে ভণ্ডামি, মানে ইংরেজ সাজার যে প্রচেষ্টা, এদিকে বাংলার অন্যান্য স্থানে অন্যত্র জায়গায় সবাই না খেতে পেয়ে মারা যাচ্ছে,
সামাজিক সংশোধন, সমাজের কুসংস্কার, নীতিহীনতা, চারিত্রিক স্খলনকে সংশোধন করা, যেমন ওই যে রথযাত্রা, তার পাশাপাশি যে বারোয়ারি ক্লাবগুলো শুরু হয়েছিল সেই সময়, সেখানে চাঁদা তুলে তুলে পুজো করা হতো। এই বিষয়গুলোকেই আর কি সাধারণ মানুষের সামনে উন্মোচন করার চেষ্টা করা হয়েছে, এর নেগেটিভ সাইডগুলো। তার পাশাপাশি ভাষা বিপ্লব, প্রথমবার সাহিত্যে কলকাতার কথ্য চলিত ভাষার ব্যবহার করা হয় এই বইতে। আচ্ছা, ভাষাটাও এখানে ছিল একটা প্রবলেম। সেই সময় যেসব বাঙালিরা যাদের একটু টাকা পয়সা হয়ে গিয়েছিল, ইংরেজদের সাথে যোগাযোগ ছিল ব্যবসায়িক সূত্রে, তারা তো সবার প্রথমে ইংরেজি বলা শুরু করে, বাংলাটাকে প্রায় ভুলে যাওয়ার চেষ্টা তাদের। তো বাংলাটাকে রিভাইভ করার জন্য বা এক প্রকার তাদেরকে আবার মাতৃভাষাকে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বইয়ে এই চলিত ভাষা, কলকাতার কথ্য চলিত ভাষার ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব নীল দর্পণ নাটক। ভীষণ ইম্পর্টেন্ট, ফ্যাক্টস গুলো ভালো করে দেখবে। আচ্ছা, নীল দর্পণ, সবার আগে আমরা দেখে নেব যে নীল দর্পণ নাটক রিলেটেড যে ফ্যাক্টস গুলো আছে সেগুলো। নীল দর্পণ নাটক প্রকাশ পায় কত সালে? 1860। লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। এরপরে আসছে প্রকাশ স্থল, কোথা থেকে প্রকাশ করা হয়েছিল? প্রকাশ করা হয়েছিল ঢাকা থেকে। আচ্ছা, এর পাশাপাশিও এটাও জেনে রাখতে হবে যে প্রথম কোথায় এই নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল? ওটাও ঢাকাতেই। 1860 সালে, ইম্পর্টেন্ট একটা সাল, এটাও মনে রাখতে হবে। পর্যায় এর সাথে যুক্ত নয়। ভাষা, কোন ভাষায় রচনা করা হয়েছিল? বাংলা ভাষায়। তাহলে কি অন্য কোনো ভাষায় প্রকাশ করা হয়েছিল না? হয়েছিল। ইংলিশেও প্রকাশ করা হয়েছিল, ইংলিশেও ট্রান্সলেট করা হয়েছিল। কত সালে? 1861 সালে। কে ট্রান্সলেট করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত তো ট্রান্সলেট করেছিলেন, কিন্তু পাবলিশ করা হয়েছিল অন্য একজন ব্যক্তির নামে। তার নাম হচ্ছে রেভারেন্ড জেমস লং। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আর এই রেভারেন্ড জেমস লং এর নামে এই ইংলিশ ভার্সনটা পাবলিশ হওয়ার পরে এনার নামে কেস হয়ে গিয়েছিল। তো তার প্রথমত জেল হয় আর জরিমানা হয় 1000 টাকা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ব্যক্তির নামে যে ফাইনটা লাগানো হয়েছিল, চাপানো হয়েছিল 1000 টাকা, এই টাকা কে পে করেছিল জানো? পে করেছিল কালীপ্রসন্ন সিংহ, হুতুম প্যাঁচা নকশার লেখক কালীপ্রসন্ন সিংহ। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আচ্ছা, এই ফ্যাক্টসগুলো আমাদের এমনি মুখস্থ করে নিতে হবে, তার কারণ রিলেট করার ট্রিক্স বানানোর মতো কোনো কিছুই নেই। তার কারণ এই ফ্যাক্টগুলো সবাই সাধারণত জানে। তার কারণ 1859 আমাদের নদিয়াতেই নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, 1859। আর সেই নীল বিদ্রোহর পরেই আর কি এই বইটা পাবলিশ করা হয় 1860। তাহলে এই বইতে কি ওই নীল বিদ্রোহ সম্বন্ধে লেখা ছিল? হ্যাঁ, ওই নীল বিদ্রোহ সম্পর্কেই এই বইতে লেখা ছিল। নীল চাষিদের উপরে কেমন অত্যাচার করা হয়, নীলকর সাহেবরা কিভাবে চাষিদের ট্রাপ করে। যেমন চাষিদেরকে সেই সময় 2 টাকা দাদন দিত নীলকর সাহেবরা। দাদন দেওয়ার পরে এক প্রকার চাষিরা ট্রাপ হয়ে যেত ওদের কাছেই আবার নীল বিক্রি করার জন্য। তো নীলকর সাহেবরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের নিজের পছন্দ মতো দামে সেই নীলটাকে কিনে নিত। আর চাষিরা এই কারণে কোনোভাবেই লাভ করতে পারতো না। তো এক প্রকার ওরা ওই যে ঋণগ্রস্ত হয়ে যেত, তো ওই ঋণগ্রস্ত অবস্থা থেকে কখনোই ওরা বেরিয়ে আসতে পারতো না। তো এইভাবেই আর কি চাষিরা ট্র্যাপ হয়ে যেত। সেই সম্পর্কেই এই নীল দর্পণে লেখা আছে যে ওদের জীবনযাত্রা কেমন, সেই সময় ওদের পরিস্থিতি কেমন হয়ে যায়। এই নীলকর সাহেবদের অত্যাচারের ফলে যেভাবে ওরা ট্র্যাপ করতো, তার ফলে এদের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আসে, দুঃখ দুর্দশার সব কথাই কিন্তু এই নীল দর্পণে
লেখা হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এর বিষয়বস্তু কি ছিল। এই যে একটু আগে বললাম যে এই বইয়ের বিষয়বস্তুই ছিল কিন্তু এই যে আমাদের যে নীল বিদ্রোহের ঘটনা, এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা ছিল না, এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনার উপরে লেখা একটা বই, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহের উপরে কিন্তু এই লেখা হয়েছিল এই বইটা। আচ্ছা, এই যে একটু আগে বললাম কে ট্রান্সলেট করেন, মাইকেল মধুসূদন দত্ত ট্রান্সলেট করেন এবং প্রকাশ করা হয় রেভারেন্ড জেমস লং এর নামে। ট্রান্সলেট করা হয়েছিল কত সালে? 1861, একটু আগেই বললাম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এই বই লেখার পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল। মূল উদ্দেশ্য ছিল হচ্ছে অত্যাচারের উন্মোচন, নীলকরদের পাশবিক অত্যাচার আর গ্রামীণ অর্থনীতির ধ্বংস। গ্রামীণ অর্থনীতির ধ্বংস মানে নীলকরদের অত্যাচারের ফলে গ্রামীণ অর্থনীতি কিভাবে ধ্বংস হয়েছিল। আসলে এই যে নীল চাষিদেরকে এই যে বাধ্য করা হতো নীল চাষ করতে, অর্থাৎ প্রত্যেকটা জমিতেই আর কি একটা পার্টিকুলার নির্দিষ্ট এরিয়াতে এদের নীল চাষ করতেই হতো। আর এই নীল চাষ করলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, অন্যান্য ফসল ভালোভাবে ফলতো না, উৎপাদিত হতো না। এর ফলে কিন্তু চাষিরা ধীরে ধীরে আরো ঋণগ্রস্ত হয়ে যেত, আর ওদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদিত হতো না বলে ধীরে ধীরে একসময় খাদ্যাভাব দেখা যায় এবং মরণান্তর দেখা দেয়। আচ্ছা, পরের পয়েন্ট, গণজাগরণ মানে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই বইটা লেখা হয়েছিল। যেমন এই বইটা লেখার পরে জনসাধারণ এই বইটা পড়েছিল এবং তারা সচেতন হয়েছিল। বিশেষ করে যারা উচ্চবিত্ত ও মধ্যবিত্ত বাঙালি, এদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে এই বইটা লেখা হয়েছিল। তার কারণ বই কিনে পড়ার মতো ক্যাপাসিটি তো সেই সময় এইসব ব্যক্তিদেরই ছিল, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত বাঙালি। যেমন একটা বিশিষ্ট ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নাটকটা যখন আর কি মঞ্চস্থ করা হয়েছিল সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটক যখন পারফরমেন্স চলছে, তো এতটা মানে বাস্তবতার সাথে পারফর্ম সেই সময় করা হয়েছিল যে ইংরেজদের ওই অত্যাচার, অর্থাৎ নীলকর সাহেবদের ওই অত্যাচার দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে নাটক চলাকালীনই প্রতিবাদ করেছিলেন। কিছু একটা ছুঁড়ে ফেলেছিলেন, জুতো না সামথিং কিছু একটা ছুঁড়ে মঞ্চের দিকে ফেলেছিলেন। মানে যারা পারফর্ম করছিল তাদেরকে উদ্দেশ্য করে না, নীলকর সাহেব সেজে যারা পারফর্ম করছিল সেই নীলকর সাহেবদের উদ্দেশ্য করে জুতোটা ছোড়া হয়েছিল। আচ্ছা, আর কি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল কাদের? এই যে শিক্ষিত সমাজ আর ব্রিটিশ প্রশাসনের একাংশকে আর কি তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, আর প্রশাসনের একাংশের বিবেক নাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এর ফলে কি কোনো পরিবর্তন হয়ে এসেছিল? হ্যাঁ, পরিবর্তন এসেছিল। কি পরিবর্তন এসেছিল? 1859 বিদ্রোহ হয়, নীল বিদ্রোহ। ঠিক তার 1 বছর পরেই 1860 নীল কমিশন গঠন করতে বাধ্য হয় ব্রিটিশরা। আচ্ছা, এবার আমরা এই টপিকগুলোর উপরে কিছু কোশ্চেন আমরা পড়ব। প্রথম কোশ্চেন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতাকে? একটু আগে বললাম হুতুম প্যাঁচার চোখে কাজল পরানো থাকে, কালো রঙের কাজল, তাই জন্য প্যাঁচা প্রসন্ন হয়ে বসে থাকে, কালী প্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? আসলে হুতুম প্যাঁচার নকশা, এই হুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল কালী প্রসন্ন সিংহের। নেক্সট কোশ্চেন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়? ওই যে বললাম 1862। কিছু কিছু বইতে কিন্তু 1861ও লেখা আছে, 1862। হুতুম প্যাঁচার নকশা কোন ভাষায় রচিত? হুতুম প্যাঁচার নকশা রচিত হয়েছিল ওই যে কলকাতার চলিত ভাষাতে। নেক্সট, নীল দর্পণ নাটকটির রচয়িতাকে? নীল দর্পণ নাটকটির রচয়িতা তোমরা সবাই জানো, দীনবন্ধু মিত্রের। যাদের মনে থাকে না তারা এইভাবে মনে রাখতে পারো যে নীল দর্পণ নাটকটা যেহেতু নীল বিদ্রোহের উপরে লেখা হয়েছে, তো এইভাবে তোমরা মনে রাখতেই পারো যে নীল বিদ্রোহতে বিদ্রোহ করতে গিয়েছিল বন্ধু মিত্র সবাই, আর প্রত্যেক দিন তারা আন্দোলনে নামতেন। এইভাবে দিন বন্ধু মিত্র তোমরা মনে রাখতে পারো, দীনবন্ধু মিত্র।
নেক্সট, নীলদর্পণ নাটকটি প্রথম কবে প্রকাশিত হয়? 1860 প্রকাশিত হয়। নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। প্রথম মঞ্চস্থ করা হয়েছিল ঢাকাতেই। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর কে করেছিলেন? কে ট্রান্সলেট করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হিসেবে কার নাম ছাপা হয়েছিল? ইংরেজি অনুবাদটা কার নামে পাবলিশ করা হয়েছিল, যার জন্য তার জেল হয়েছিল, জরিমানা হয়েছিল? রেভারেন্ড জেমস লং। এইভাবে আমরা মনে রাখতে পারি যে ইংরেজি অনুবাদটি তার নামে আর তার নামে পাবলিশ করার পরে তার লং টাইমের জন্য কিন্তু জেল হয়েছিল, কারাবাস হয়েছিল। তো জেমস লং আমরা এইভাবে মনে রাখতে পারি। তারপরে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার অপরাধে কার জেল ও জরিমানা হয়েছিল? সেম, জেমস লং। নীল চাষীদের দুর্দশা মোচনের জন্য সরকার কোন কমিশন গঠন করেছিল? একটু আগেই বললাম যে ঠিক 1 বছর পরে, অর্থাৎ নীল বিদ্রোহ হয়েছিল 1859, তার 1 বছর পরে ঠিক 1860 তৈরি করা হয়েছিল ইন্ডিগো কমিশন বা নীল কমিশন। এরপরে আসছে নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? ভীষণ ইজি, 1859 সালে শুরু হয়েছিল। কোথায়? নদিয়া ও যশোরের এরিয়াতে। 19 শতকের কলকাতার বাবু সমাজের ব্যঙ্গচিত্র ফুটে উঠেছে কোন গ্রন্থে? একটু আগে যেটা বললাম যে হুতুম প্যাঁচার নকশাতে কলকাতার বাবু সমাজের ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ঠিক আগের দিনের মতোই আজকের ক্লাসটাও একদম সেম ভাবে আমরা দেখলাম। প্রত্যেকটা ফ্যাক্টস যাতে আমরা আমাদের ক্লাসে মুখস্থ হয়ে যায়, আমরা সেভাবেই ট্রিক বা কানেক্ট করে নিয়েছি কোনো না কোনো শব্দের মধ্যে দিয়ে। তো এই রকমই আরও ক্লাস পেতে, অর্থাৎ ক্লাসেই 90% ফ্যাক্ট একদম মাথায় প্রিন্ট করে নেওয়ার জন্য পরবর্তী ক্লাসগুলোও দেখবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।